দেশে ফিরেছে শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের শিকার শিশু জায়ানের মরদেহ। বনানীর বাসায় অশ্রুসিক্ত স্বজনদের ভিড়, শোকাহত পরিবেশ। জানাজার পর বিকেলে বনানীতেই দাফন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি। 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীরগতিতে হতাশা। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না। পানি নিয়ে ভুক্তভোগী নগরবাসীর ওয়াসা ভবনে গতকালের প্রতিবাদ কর্মসূচিতে এমডির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। স্বীকার করলেন লাইনের কারণে প্রায় 40 ভাগ পানি ব্যবহারের অযোগ্য। তুরাগ তীরে চলছে বিআইডব্লিউটি এর তৃতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয়েছে 5 তলা টঙ্গী নিউ মার্কেট। রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা, নিরাপত্তাহীনতায় আরেক বোন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। এবং ধানের ফলন বিপর্যয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। মিল মালিকদের দৌরাত্ম্যে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। দেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের শিকার হয়ে নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ। নানা শেখ সেলিমের বনানীর বাড়িতে তাকে দেখতে স্বজনরা ভিড় করেছেন। সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। কলম্বো থেকে স্থানীয় সময় 9টা 25 মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি রওনা করে বেলা 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাদ-আসর জানাজা শেষে শিশু জায়ানের মরদেহ বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। নানার বাড়িতে জায়ান ফিরেছে, তবে নিথর দেহ হয়ে। মানুষের নিষ্ঠুরতা আর সন্ত্রাসবাদের শিকার 8 বছরের জায়ান সবাইকে কাঁদিয়ে চলে গেছে। বুধবার বেলা 1:45টায় শ্রীলঙ্কা থেকে জায়ানের মরদেহবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ গ্রহণ করেন তার নানা শেখ সেলিম সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শেখ সেলিমের বাসায় শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে আসেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক আর ভালোবাসায় স্মরণ করেন জায়ানকে। ইতোমধ্যে জায়ানের জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ দেশটির বিভিন্ন জায়গায় বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় এ পর্যন্ত 350-র উপর মানুষের প্রাণহানি ঘটে। এতে নিহতের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীও। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসার সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাকসুম, আপনি জানেন যে শ্রীলঙ্কায় যে নৃশংস বোমা হামলার ঘটনা ঘটেছে, সিরিজ বোমা হামলা, সেই সিরিজ বোমা হামলায় খুব মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বাংলাদেশের একজন শিশু, এবং সেই শিশুটির নাম হচ্ছে জায়ান চৌধুরী। এবং সেই জায়ান চৌধুরীর মরদেহ কিন্তু এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এবং শুধু ঢাকায় নয়, তার যে নানা অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সেই প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি সেই জায়ান চৌধুরী, তার মরদেহ নিয়ে আসা হয়েছে বনানীতে, বনানী 2 নম্বর সড়কের 9 নম্বর বাড়িতে। ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে এখানে এই পুরো এলাকায় লোকারণ্য অবস্থা। ঠিক আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো বা এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হবেন এখানে শ্রদ্ধা জানানোর জন্য। শেষ দেখা একবার দেখবেন ছোট্ট আদরের নাতি জায়ান চৌধুরীকে, সেজন্য হয়তো বা এখানে এত বেশি কড়াকড়ি নিরাপত্তার অবস্থা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরায় যে এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই পুরো অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য কিন্তু তারা
তারা অনেক বেশি তৎপর হয়ে উঠেছেন ঠিক এই মুহূর্তটাতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বেলা 1:30টার দিকে জায়ান চৌধুরীর মরদেহ যখন এখানে নিয়ে আসা হয় ঠিক তখন 1:30 বাজে, এবং তারপর পরই আমরা লক্ষ্য করেছি যে এখানে জায়ান চৌধুরীর নানা অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার যারা সহকর্মী ছিলেন বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকে আমরা এখানে প্রবেশ করতে দেখেছি এই বাড়িতে। এবং তার পাশাপাশি আমরা বলতে পারি যে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকেও কিন্তু অনেককে আমরা এখানে আসতে দেখেছি শ্রদ্ধা জানানোর জন্য। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ এই পুরো এলাকার যে বাসিন্দা তারাও কিন্তু এই পুরো ঘটনায় মানে খুব বড় এক ধরনের আঘাত পেয়েছেন। সেই আঘাত থেকেই তারা শ্রদ্ধা জানাতে, সমবেদনা জানাতে আসছেন এই জায়ান চৌধুরীর প্রতি। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে শ্রদ্ধা জানাতে মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারা তো আসছেন, তার পাশাপাশি মন্ত্রী পরিষদের বর্তমান এবং সাবেক সদস্যদেরও আমরা এখানে লক্ষ্য করছি জায়ান চৌধুরীর বাড়ি অর্থাৎ জায়ান চৌধুরীর নানার যে বাড়ি সেই নানার বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে তারা আসছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে পুরো দাফন প্রক্রিয়া এবং জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে বেলা 1:30টার দিকে যখন জায়ান চৌধুরীর মরদেহ এই বনানীর 2 নম্বর সড়কের 9 নম্বর বাড়িতে নিয়ে আসা হয়, এখানে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়। পরিবারের স্বজনরা অনেকেই কান্নায় সেখানে ভেঙে পড়েন। এবং আসলে এই ছোট্ট শিশুর মৃত্যু, এই নির্মমভাবে মৃত্যু কোনোভাবেই তারা কামনা করতে পারছেন না। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা প্রত্যেকেই অশ্রু সজল নয়নেই আর কি সেই বাড়িটি থেকে বেরোয় আসছেন। এবং আপনাদেরকে যদি পুরো দাফনের আনুষ্ঠানিকতা জানাই তাহলে বলতে পারি যে বাদ আসর এই 2 নম্বর সড়কের যে 9 নম্বর বাড়িটি রয়েছে সেই 9 নম্বর সড়কের বাড়িটিতেই আমরা লক্ষ্য করেছি যে সেই বাড়িটি থেকে সেই মরদেহ বের করে নিয়ে আসা হবে। এবং তারপর পরই এখানে জানাজার আনুষ্ঠানিকতা রয়েছে, আনুষ্ঠানিকতাটি হয়তো বাদ আসরের পরে শুরু হবে। এবং তারপর পরই বাদ আসরের যে জানাজা হবার কথা রয়েছে সেই জানাজার শেষে কিন্তু তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শেষ করা হয়েছে। এবং যেহেতু সরকার প্রধান শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরে এখানে এসে উপস্থিত হবেন, সেজন্য কিন্তু এখানে তার যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ এসএসএফ সহ পিজিআর অন্যান্য যে বাহিনীগুলি রয়েছে সেই বাহিনীগুলোর তৎপরতা কিন্তু বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই ছিল বনানী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। মাকসুম। আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ বনানীর বাসায় এসে পৌঁছেছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়। এদিকে জায়ান চৌধুরীকে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি যাচ্ছে তার কাছে। মাকসুম, 1975 সালের 15 আগস্টে যারা ঘাতকের নির্মম বুলেটে নিহত হয়েছিলেন তাদের পাশেই শিশু জায়ান চৌধুরীকে সমাহিত করা হবে। আর এর জন্য বনানী কবরস্থান কর্তৃপক্ষ বিস্তারিত প্রস্তুতি নিয়েছে। আমরা এখন শিশু জায়ান যেখানে সমাহিত হবে সেখানে রয়েছি। আমরা দেখছি যে এখানে জায়ানকে যেই জায়গাটিতে সমাহিত করা হবে সেই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। এবং যে কবরস্থানের যারা লোক রয়েছেন তারা এর মধ্যে কিন্তু যে সমাধি সেটি কিন্তু তৈরি করে ফেলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জায়ানের যারা পরিবারের স্বজনরা রয়েছেন তারা সেটি তদারকি করছে। এর আশপাশে যেহেতু এই শিশু জায়ানের এই সমাধি বা এই দাফনকে কেন্দ্র করে একটি বড় ধরনের ভিড় হবে, সেটিকে সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিভিন্ন উইং, পুলিশ, র্যাব সহ গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সদস্যদেরও কিন্তু আমরা এখানে মোতায়েন দেখছি। এবং বলা যায় যে ঠিক এই মুহূর্তে বনানী কবরস্থান কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এই ফুটফুটে এই শিশুকে বিদায় জানানোর জন্য। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এখানে জাহানকে আনা হবে বাদ আসর, তার নামাজে জানাজা শেষ হবার পর। জানিয়ে রাখতে পারি যে মাসুম তার জানাজা কিন্তু হবে বনানী যে চৌধুরী বাড়ি চেয়ারম্যান বাড়ির যে মাঠ, সেই মাঠে জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং সেই নামাজে জানাজার পরে কিন্তু বনানীর এই কবরস্থানে তাকে চিরতরে সমাহিত করা হবে। তো মাকসুম, এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ।
রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহত স্বজন ও আহতরা। বাসায় যে কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার 2 পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন, জীবিত উদ্ধার হন 2438 জন, অঙ্গহানি সহ গুরুতর আহত হন আরও 1169 জন, আর আজও নিখোঁজ রয়েছেন 206 জন। দুর্ঘটনার 6 বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদরচন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি। এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। আমরা দাবি চাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরও কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। শোকাহত দিনটি স্মরণে সাভারে সমবেত হয়েছেন নিহত ও আহতদের স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শিরিন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর যে কার্যক্রম সেটি আপাতত বন্ধ রয়েছে, কেননা এখন প্রচণ্ড গরম। সে কারণেই কিন্তু গরমের বিষয়টি মাথায় রেখে এখানকার শ্রমিক সংগঠনগুলো আপাতত বন্ধ রেখেছে। তারা বলেছেন যে বিকেল 4টার দিকে আবার কর্মসূচি পুনরায় শুরু করবেন। তো সকালের দিকে আমরা এখানে এসেছিলাম নিহত শ্রমিকদের স্মরণে তাদের স্বজন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে। আবার কেউ বা তাদের স্বজনদের স্মরণে চোখের জলে তাদের স্বজনদের স্মরণ করেছেন। তো এখানে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন শেষে বেশ কিছু সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। তো তারা কিন্তু এখানে বেশ কয়েকটি দাবি তুলেছেন। একটি হচ্ছে 6 বছর পেরিয়ে যাওয়ার পরেও রানা প্লাজার মালিক সোহেল রানার যথাযথ যে বিচার সেটি সম্পন্ন হয়নি। তারা বলছেন যে 39 জন আসামির মধ্যে 32 জনই জামিনে রয়েছেন এবং 6 জন পলাতক রয়েছেন যাদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সেটি নিয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরেও বলেছেন যে বিজিএমইর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুত যে আর্থিক সহায়তা সেটিও কিন্তু পাননি। এখানকার অনেক শ্রমিক অভিযোগ করেছেন তারা 1 থেকে 2 লাখ টাকা মতো করে ক্ষতিপূরণ পেয়েছেন। এ পর্যন্ত কিন্তু তাদের যে আহত হয়েছেন যারা, তাদের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে সে টাকা কিন্তু অনেক আগেই শেষ হয়েছে। যদিও আমরা গবেষণা সংস্থা বিলসের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 231 কোটি টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে, কিন্তু এখানকার শ্রমিকরা বলছেন তারা কিন্তু এখনও সেটা পাননি। এর পাশাপাশি যে পুনর্বাসনের যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু হয়নি, এমনটাই শ্রমিকরা অভিযোগ করছে। তো বিকেলের দিকে যে কর্মসূচি হবে সেখান থেকে নতুন কিছু পেলে হয়তো জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শুভ খান। দুপুরের সময়ে আরও থাকছে। নীলক্ষেত মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ। ভোক্তা পর্যায়ে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে এবার জানালেন খোদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।
ওয়াসার পানি ব্যবহার উপযোগী নয় দাবি করে গতকাল ক্ষুব্ধ হয়ে যারা তাকে না ফোটানো পানি নিয়ে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলে দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা সুপেয় পানি না পাওয়ার জন্য ওয়াসাকে দায়ী করে বলেছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর ব্যবহার উপযোগী থাকে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধ রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। এখন তো মানে জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো। এটা তো একটা নাটক, সাজানো নাটক না, শুনলেন না? ওর বাসায় পারি না, এটা সে আসছে হলো চিপ একটা মানে নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40 ভাগ পানি। মানুষের বাসায় ঢোকার সময় মানে 13% ধরেন পাওয়া গেল যে কন্টামিনেশন আছে, আর ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনা সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। এর জন্য যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। ঢুকতেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। রাজধানী ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে 32তম দিনের অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তুরাগে নাব্য সংকট সৃষ্টি করে অনুমোদনহীন রেল সেতু তৈরি করায় আরিচপুর এলাকায় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংস্থার ভ্রাম্যমাণ আদালত। এর আগে সকালে গুড়িয়ে দেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে তুরাগের জায়গা দখল করে গড়ে ওঠা 5 তলা ভবনের টঙ্গী নিউ মার্কেট। উচ্ছেদ করা হয় এর পাশেই থাকা আরেকটি কাঁচা বাজার। এছাড়াও ভেঙে ফেলা হয় আবাসিক, বাণিজ্যিক সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। এর আগে উচ্ছেদ করা হয় 3200-টির বেশি অবৈধ স্থাপনা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, শিরিন, ঢাকার রাজধানী ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর চলমান যে অভিযান চলছে সেটির আজকে আসলে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিন। তো এখন পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি। তবে এই মুহূর্তে আসলে উচ্ছেদ অভিযানে একটু থমকে আছে বলা যায়, কারণ এই মুহূর্তে যদি আমরা আপনাকে বলতে যাই টঙ্গীর যে আপনারা জানেন টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়েছিল আজকে সকালের অভিযান, এবং সেই অভিযান চলতে চলতে আসলে যে টঙ্গী আপনার যে রেল ব্রিজ নামে যে জায়গাটি আছে সেখান পর্যন্ত এসেছে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু এখানে এসে যে টঙ্গী যে রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজের পাশেই কয়েকটি আবাসিক স্থাপনা রয়েছে, কিন্তু সেই সকল আবাসিক স্থাপনাগুলো তারা আসলে যে উচ্চ আদালত থেকে
তারা স্থগিতাদেশ নিয়ে এসেছে এবং সেই স্থগিতাদেশ নিয়ে আসার কারণে আপাতত সেগুলো উচ্ছেদ অভিযানে যাচ্ছে না বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। তারা আসলে যেটি বলছেন যে যেহেতু এটি উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং সেই কারণে আদালতের রায়ের প্রতি আদেশের প্রতি তাদেরকে শ্রদ্ধা দেখাতে হয় এবং সেই কারণে তারা এটি আসলে যে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করে এবং আইনিভাবে তার সমাধান করে তারা আসলে এই আবাসিক স্থাপনাগুলোর বিষয়ে উচ্ছেদের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তো আরেকটি বিষয় যদি আপনাকে বলতে যাই, আমরা এই মুহূর্তে যে টঙ্গী রেল ব্রিজের নিচে আছে এবং সেটি আসলে ঢাকা টঙ্গী জয়দেবপুর যে রেল প্রকল্প রয়েছে সেই রেল প্রকল্পের আওতায় এখানে আরেকটি রেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তো বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি তারা বলছেন যে এই প্রকল্পটি আসলে নদীর জায়গা ভরাট করে এবং যে নদীর নাব্যতাকে বাধাগ্রস্ত করে তারা তাদের এই কাজটি করছেন এবং সেই কাজের জন্য আসলে বিআইডব্লিউটি এর তরফ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। তো এবং সে কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে যে এই প্রকল্পের যে নির্মাণ কাজ রয়েছে যে নদীর অংশে সেটির জন্য তারা বন্ধ রাখতে বলেছেন এবং বিআইডব্লিউটি কর্মকর্তারা যেটি বলেছেন যে তার যে সেটির কারণে আসলে যে সরকারের উচ্চ পর্যায়ে একটি বার্তা যাবে যেন যে নদীর জায়গাটিকে দখলমুক্ত করে এবং নদীকে পরিচর্যা করে যেন প্রকল্পের কাজ করা হয়। অবশ্য এই রেল প্রকল্পের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে তারা আপাতত এই কাজ বন্ধ রাখছেন এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টি অবহিত করেন এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আসলে আমার কাছে টঙ্গীর তুরাগ দ্বীপ থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে শিরিন। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাতে টঙ্গীর তুরাগ দ্বীপ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষক ও উন্নয়ন কর্মীরা বলছেন মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাবেন না চাষিরা। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে খাদ্য অধিদপ্তর। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় হাওড় ঘুরে রিপোর্ট করছেন সালাউদ্দিন সুমন। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। অন্য কিছু তো নাই, তার কিন্তু গিজন গিরস্তি খালি এই দিয়ে সহায়তা 6 মাসের পর সহায়তা এই হুজুর। কিসের উপর? এই যে ধানের হুজুর, ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না। এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারে নাই। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারে গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500 550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে, আবার আমরা গেছি। সরকার রেট বেঁধে দেয় মনে হলো হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায় তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায় সেজন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে চাল ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সুনামগঞ্জ। অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক
আবু সৈয়দ দিলজার হোসেন দুপুরে এই রায় ঘোষণা করেন। এর আগে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন ঢাকার বিচারক। মামলার অভিযোগে বলা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার পান, কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তার কাছে অবৈধ কমিশন দাবি করে কার্যাদেশ বাতিলের হুমকি দেন। ওই হুমকি দিয়ে মামুন 2003 থেকে 2006 সালের মধ্যে 6,01,57,762 টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করা হয়। ওই ঘটনায় 2011 সালের 22 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় 10 জন আদালতে সাক্ষ্য দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সোবহান ফকির ও হেদায়েতুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা করেন। 2 আসামির মধ্যে হেদায়েতুল্লাহ পলাতক। তাকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল তার রায়ের পর্যবেক্ষণে বলেন, 71-এ গণহত্যার মতো আর কোনো মানবতা বিরোধী অপরাধ যেন না হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে চালানো গণহত্যার ব্যাপকতা অনুধাবন করে বিশ্ব সম্প্রদায়কে গণহত্যার স্বীকৃতি দেওয়া উচিত বলেও মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাবনায় চাঞ্চল্যকর 3 পুলিশ হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 2 জন এখনও পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 20 জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া এলাকায় অভিযানকালে চরমপন্থীদের গুলিতে নিহত হন ঝালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কনস্টেবল রশিদুল ইসলাম বাদী হয়ে পরদিন 15 জনকে আসামি করে বেড়া থানায় একটা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ 8 জনকে যাবজ্জীবন এবং 3 জনকে বেকসুর খালাস দেন আদালত। বাকি 4 জন মামলা চলাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একই দাবিতে ফেনীর আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির নেতাকর্মীরা। এ সময় তারা নুসরাত হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যারা আর্থিকভাবে লাভবান হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকেও এই মামলা আইন আমলে এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা দেশবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে জোরালোভাবে আমরা দাবি জানাই। এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই ঘটনা যেন প্রধানমন্ত্রী যেরকম তড়িৎ গতিতে তার এবং প্রতি অ্যাকশন নিয়েছেন, তাকে প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। পুরুষের বিরুদ্ধে আমরা চাই সুস্থ তদন্ত, সে গিলটি যে হোক। যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। রংপুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী আত্মহত্যা করেছে। ধর্ষণের শিকার হয়েছে তার ছোট বোনও। গত শুক্রবার এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পুলিশের গাফিলতি আর ধর্ষকদের হুমকিতে বিচার চাওয়া দূরের কথা, নিরাপত্তার শঙ্কায় ভুগছেন তারা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে ঘুরতে যায় মির্জাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মিঞ্জির দেখা করতে যায় স্বপ্না ও তার বোন। এ সময় গণধর্ষণের শিকার হয় তারা। ওই দিন বাড়ি ফিরে আত্মহত্যা করে স্বপ্না।
মৃত্যুর পর তার মোবাইলের পাঠানো SMS দেখে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার, কিন্তু ধর্ষকের অব্যাহত হুমকিতে 3 দিন ধরে বিচার চাওয়ার সাহস পায়নি পরিবারের সদস্যরা। ডাকি নিয়ে গেছে, নিয়ে যা তাকে এরকম ব্যবস্থা করি, সে চলে আসছে, চলে আসার পরে মারা গেল। এরা আসলে ভয়ে হয়তো বিচার চাচ্ছে না, কিন্তু এর সঠিক বিচার পাওয়া উচিত। বলে যে স্বপ্ন টপর দাফন হওয়ার পরে রিজি টপর যে কি হবে না হবে, সে রিজিকে যে খুঁজে পাওয়া যাবে কি না যাবে, এটা কিন্তু কোনো নির্দেশন নাই। মৃত্যুদণ্ড, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। স্বপ্নার সঙ্গে ধর্ষণের শিকার হয় 7ম শ্রেণীর ছাত্রী তার চাচাতো বোনও। আতঙ্ক নিয়ে সময় সংবাদের কাছে ঘটনার দিনের বর্ণনা দেয় মেয়েটি। ওখানে জোর করে নিয়ে গেছেন, এমনি গল্প নাম জানো তার? কি নাম ওর? কি নাম? রতন। এদিকে লাশের ময়না তদন্ত আর একটি ইউডি মামলা করে ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। ঘটনার বিচার দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। অবিলম্বে প্রতারক প্রেমিক রতন মিঞ্চি ও তার অজ্ঞাত 2 সহযোগীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল উপাচার্যের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সকাল 11টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার মানববন্ধন থেকে 5 দফা তুলে ধরে দাবি আদায়ে নীলক্ষেত মোড় অবরোধ করে তারা। পরে দুপুরে প্রক্টর ঘটনাস্থলে এসে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তাদের দাবির মধ্যে রয়েছে গণফেলের কারণ অনুসন্ধান, ফলাফল পুনর্মূল্যায়ন, 7 কলেজের জন্য স্বতন্ত্র প্রশাসন চালু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 7 কলেজে ক্লাস নেওয়া ও সেশন জট দূর করা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীতে চট্টগ্রাম সমিতি মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের সাবেক নৌ কমান্ডোরা। এ সময় তারা মুক্তিযুদ্ধ সময়কালে স্মৃতিচারণ করেন, তুলে ধরেন মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের ভূমিকা। বক্তারা নৌ কমান্ডোকে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রতিনিধি ঘোষণা করা, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহাল এবং সব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দ্বিগুণের দাবি জানান। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে ফিরেছে শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের শিকার শিশু জায়ানের মরদেহ। বনানীর বাসায় অশ্রুসিক্ত স্বজনদের ভিড়, শোকাহত পরিবেশ। জানাজার পর বিকেলে বনানীতে দাফন। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি। 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীরগতিতে হতাশা। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না। পানি নিয়ে ভুক্তভোগী নগরবাসীর ওয়াসা ভবনে গতকালের প্রতিবাদ কর্মসূচিতে এমডির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। স্বীকার করলেন লাইনের কারণে প্রায় 40 ভাগ পানি ব্যবহারের অযোগ্য। তুরাগ তীরে চলছে বিআইডব্লিউটি এর 3য় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয়েছে 5তলা টঙ্গী নিউ মার্কেট। এবং রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা। নিরাপত্তাহীনতায় আরেক বোন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।